শুরু করা যাক। প্রত্যেককেই নমস্কার। নতুন বছরের সবার ভালো হোক, সবাই ভালো থাকুন। আমাদের নেতা, আমারও নেতা শঙ্কর মালাকার মহাশয়, আপনাদের কাছে তার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। তিনি আজকের এই প্রেস কনফারেন্সের সূচনা করলেন। আমার বাঁদিকে কংগ্রেস নেতা সুবিন ভৌমিক আছেন, জীবন মজুমদার এআইসিসির মেম্বার তিনি আছেন। এখানে ব্লক কংগ্রেসের সভাপতি তারা আছেন। লোকসভার প্রার্থী আমাদের ছিলেন মনীষ তামাঙ্গি আছেন। আমার সঙ্গে পার্থ ভৌমিক এআইসিসি মেম্বার, বিশ্বজিৎ সরকার, তুষার অধিকারী এরা আছেন। এছাড়াও কংগ্রেসের নেতৃবর্গ যারা এখানে উপস্থিত আছেন। আমি 21শে সেপ্টেম্বর সভাপতি হয়েছিলাম। 22শে সেপ্টেম্বর থেকে সারা রাজ্যের কংগ্রেসের র্যাঙ্ক এন্ড ফাইল যা আছে, একেবারে বুথ, অঞ্চল, ব্লক, জেলা এবং রাজ্য স্তরে নেতাদের সঙ্গে যখন আমি কলকাতায় থাকি রাজ্য দপ্তরে, এর বাইরে প্রত্যেকটি জেলায় জেলা কংগ্রেসের দপ্তরে, দপ্তরের বাইরে কোনো কোনো জেলায় 2 দিন, কোনো কোনো জেলায় 1 দিন, কোনো জেলায় তার থেকেও আরেক দিন বেশি। এইভাবে সারা বাংলার প্রায় প্রত্যেকটি জায়গায় আমি ইতিমধ্যেই কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলেছি, আমাদের নেতাদের সঙ্গে কথা বলেছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমি রাস্তা দেখায় কবি সুভাষ মুখোপাধ্যায়ের লাইনকে সঙ্গে নিয়ে রোড শোজ দ্য রোড। তাই বাংলার মানুষের যে চাহিদা, বাংলার মানুষের যে সমস্যা, তাকে নিয়ে প্রায় প্রত্যেক দিনই আমরা রাস্তায় থেকেছি। এবং এই রাস্তায় থাকাটা শুধু রাজ্য কংগ্রেসের কর্মসূচির মধ্যে দিয়ে নয়, একেবারে বুথ স্তর পর্যন্ত এই কর্মসূচি যাতে পালিত হয়। ইতিমধ্যে আমরা সারা বাংলায় একই দিনে একই সময় নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলা অবনতির জন্য আমরা একই দিনে একেবারে সন্দেশখালী থেকে একেবারে বাংলাদেশের বর্ডার বরুণহাট থেকে শুরু করে দিনহাটা, দার্জিলিং পর্যন্ত বিস্তীর্ণ সারা বাংলার প্রত্যেকটি থানায় আমরা ডেপুটেশন দিয়েছি, বিক্ষোভ করেছি। পশ্চিম বাংলার পুলিশের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 80-81%, কিন্তু আমাদের কাছে যে ফটোগ্রাফ এসেছিল সেটা প্রায় 90%-এর উপরে। বাকি 10%-এর মতো জায়গায় থানাতে এই কর্মসূচি হয়নি। আপনাদের বহুল প্রচারিত যে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রত্যেকটিতে জেলা ওয়াইজ, ব্লক ওয়াইজ তা দেখানো হয়েছে। আপনারা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, কাঁচা সবজির দাম, মশলার দাম, তেলের দাম, ডালের দাম, চালের দাম, রসুনের দাম এমন বেড়েছিল, আদার দাম এমন বেড়েছিল উত্তরবঙ্গ বাদে
লঙ্কার দাম, আলুর দামের যে দাম, এগুলো সমস্তকে মানুষের অভিযোগ শুনে আমরা একই দিনে আমরা এই কর্মসূচি রেখেছিলাম বাজারে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ। একই দিন একই সময় সারা বাংলার প্রত্যেকটি বাজারে অভূতপূর্বভাবে এই কর্মসূচি সার্থক হয়েছিল এবং কিছুদিনের মধ্যে, প্রায় 7 দিনের মধ্যে মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি ইমার্জেন্সি মিটিং ডেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন, যে যাতে বাজারপত্রের দাম কন্ট্রোল করা যায়। এর আগে আমরা সূচনা করেছিলাম দীর্ঘদিনের সমস্যা উত্তরবঙ্গের মানুষ খুব ভুক্তভোগী এর জন্য, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চল গঙ্গা ভাঙনের কবলে পড়ে গ্রামের পর গ্রাম বাড়ি জলের তলায় চলে যাচ্ছে। না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কর্ণপাত করেন। তাই এই দুই জেলার মানুষকে না নিয়ে, নেতৃবর্গকে না নিয়ে, শুধু কলকাতার জেলাগুলোকে নিয়ে আমরা একটা জলসম্পদ দপ্তর অর্থাৎ সেচ দপ্তরের সামনে সল্ট লেকে সারা দিনের কর্মসূচি নিয়েছিলাম। সে কর্মসূচি অভূতভাবে হয়েছিল, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কলকাতার উপরে গঙ্গা ভাঙন প্রকল্প নিয়ে আমাদের এই কর্মসূচি। কারণ একটা অভিযোগ থাকে, উত্তরবঙ্গ থেকে সবাই কলকাতায় যান মিটিং করতে, উত্তরবঙ্গে কোনো সময় তাদের যে সমস্যা সেগুলো নিয়ে কলকাতার লোকেরা কেন উত্তরবঙ্গ আসে না, ট্রেন ভরে আমাদের যেতে হয়। এটা দীর্ঘদিনের, আমার ছাত্র রাজনীতি করা থেকে এখানে যারা নেতৃবর্গ উত্তরবঙ্গের বসে আছেন তারা বলবেন এনাদের কষ্ট করে ওখানে যেতে হয় সে ব্রিগেড ভরানোর জন্য কিংবা শহীদ মিনার ভরানোর জন্য, কিন্তু এখানের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো ওই কলকাতা থেকে বা অন্য জেলা থেকে লোক আসার বিষয় নয়, সেটা খালি উত্তরবঙ্গের মানুষেরা সেটা নিজেদের সমস্যা নিজেরা মেটান। এই জায়গায় আমার মনে হয়েছিল যে নদিয়ার পর থেকে যে বাকি যে জায়গা, সে জায়গাগুলোর সমস্যা তাদের না নিয়ে কলকাতার পার্শ্ববর্তী যে জেলা নিয়ে করা যায় কিনা, এবং যা সরকারের টনক নড়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা, এবং আমাদের এই কর্মসূচির মধ্যে আমরা ধরেছিলাম যে ওখানে আমরা অবস্থান করব, এরপরে কোন স্থায়ী সমাধানের দিকে সরকার না গেলে দিল্লিতে আমাদের নেতাদের নিয়ে শুধু আমরা ধর্নায় বসবো, জলসম্পদ দপ্তরের সামনে, সেচ দপ্তরের সামনে, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কারণ কেন্দ্র রাজ্যের এটা যৌথভাবে হওয়া প্রয়োজন। এরপরে আপনারা জানেন সারা বাংলার জলা জমি, সারা বাংলার খাস জমি, সরকারি জমি, এবং যে মানুষের জমি পড়ে আছেন তিনি হয়তো অন্য রাজ্যে থাকেন, জাল দলিল তৈরি করে, মালিক তৈরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে, যা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে আমরা ভিডিওর সামনে করি, আমরা ডিএম এর সামনে করি, আমরা এসপির সামনে করি, কিন্তু ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের সামনে কোনো প্রতিবাদ সভা উইথ ডকুমেন্টস, যে দেখুন আপনারা কেমন ভাবে এইগুলো হস্তান্তরিত হয়ে যাচ্ছে এক শ্রেণীর দালালদের দ্বারা, এটাকে আপনারা কিন্তু নিয়ন্ত্রণ করুন। আমরা সেই কর্মসূচিও গ্রহণ করেছিলাম এবং অভূতপূর্বভাবে তার সারা সাধারণ মানুষের কাছ থেকে এসছে, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে। এরপরে আপনারা জানেন বাংলাদেশে যে আজকে অল্প সংখ্যক মানুষ, যে সংখ্যালঘুদের উপরে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা কংগ্রেস থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে আমরা প্রতিবাদ সভা করেছিলাম, মোমবাতি জ্বালিয়ে প্রথম আমাদের প্রতিবাদ সভা। এরপরে আমাদের সেকেন্ড প্রতিবাদ সভা বাংলাদেশের যে বিজয় দিবস ছিল সেই দিবসে আমাদের দুটো প্রশ্নই ছিল, যে কোনো রাষ্ট্রে প্রধান দায়িত্ব সংখ্যালঘু যাদের, তাদের নিরাপত্তা এবং সুরক্ষা, সংখ্যাগুরুদের দায়িত্ব সেই রাষ্ট্রের যারা সংখ্যালঘু তাদের কেয়ারটেক করা, তাদের
যত্ন নেওয়া, সেটা যখন কোনো রাষ্ট্র করে না, সেটা কিন্তু রাজধর্ম পালন হয় না। এবং এই জায়গায় যদি মুসলিম কোনো পরিবার মারা যান, অত্যাচারের শিকার হন, মুসলিম মা যখন কাঁদেন, তার চোখের যে কান্না, সেই কান্নার স্বাদ যদি কেউ দেখে থাকেন, চেখে দেখবেন নোনতা। আবার হিন্দু কোনো সন্তান যদি মারা যায়, পরিবার মারা যায়, সেখানেও যে কান্না হয় হিন্দু পরিবার থেকে, তার চোখের জলের স্বাদও দেখবেন, সেটাও কিন্তু নোনতা। অতএব এর বিরুদ্ধে যে কাজটা কংগ্রেস করতে পারে, কংগ্রেস যা করতে পারে, ইন্দিরা গান্ধী যা করতে পেরেছিলেন, বিশ্বগুরু নরেন্দ্র মোদী তা করতে পারেনি। তাই আমরা বলেছিলাম উত্তরপ্রদেশের সম্বরে যখন মুসলিম মা কাঁদে সেটাও অন্যায়, বাংলাদেশে যখন হিন্দু মা কাঁদে সেটাও অন্যায়। অর্থাৎ বিদেশ নীতি সম্পূর্ণভাবে ফেল করে গিয়েছে। এবং এই যে ডিপ্লোম্যাটিক ডায়লগ, এটাও কোনো জায়গায় ভারত সরকারের কাছ থেকে আমরা শুনতে পাইনি। এবং আপনাদের কাছে বলি, বিজেপির অনেক নেতাই উত্তরবঙ্গে, কলকাতায় বলছেন যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কেন। আমাদের একটি রাজ্য মণিপুর, যেখানকার অবজারভার এক সময় আমাদের শঙ্কর মালাকার ছিলেন নর্থ ইস্টের, আপনারা জানেন সেই মণিপুর ভারতবর্ষের মধ্যে, সেখানে নগ্ন করে মহিলাদের ঘোরানো হচ্ছে। কংগ্রেসের প্রধানমন্ত্রী থাকলে হতো না। আমি পাহাড়েও বলে এলাম গতকাল, অবাক বিষয়, প্রধানমন্ত্রী সেখানে যান না, সেই সরকার এখনো পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়নি। যারা নিজের দেশের রাজ্যের মধ্যে এই ঘটনা ঘটছে, তাদের রক্ষা করতে পারে না, তারা হিন্দুদের রক্ষা করবেন? বিজেপি কাদের দিকে আঙুল তুলে বলছেন? তাদের তো ফরেন মিনিস্টার, তাদের হোম মিনিস্টার। জঙ্গি যদি ঢুকে থাকে পশ্চিম বাংলায়, তাহলে বর্ডার কার? 2216 কিলোমিটার বর্ডার পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশে। 600 কিলোমিটারের কোনো তারের বেড়া নেই, কিছু নেই। তাই কে? কেন্দ্র রাজ্য। এবং এই জায়গায় আসামের মধ্যে দিয়েও জঙ্গি ঢুকছে, সেখানে তো ডবল ইঞ্জিন সরকার, সেখানে তো বিজেপি শাসিত, এখানে নাই তৃণমূল শাসিত। প্রশ্নটা এটা নয়, প্রশ্ন হচ্ছে যে বিদেশ নীতি, প্রশাসনিক যে ভূমিকা, সম্পূর্ণভাবে এই ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার করতে পারছে না। এরা শুধু রাস্তায় দাঁড়িয়ে যে মিটিং করছেন, এখানেও যে বিজেপির বিধায়ক আছেন, তারা যে কথা বলছেন একটাই কারণে, 2026-এ ভোট, দেখো দেখো হিন্দু ওখানে অত্যাচারিত, সব হিন্দুরা এক হয়। আরে যদি সত্যিকারে রক্ষা করতে হয়, প্রধানমন্ত্রী তোমাদের, কেন্দ্রীয় সরকার তোমাদের, তোমাদের বলার প্রয়োজন। কতদিন ধরে দার্জিলিং এর এমপি কোন দলে? দার্জিলিং এও দেখে এলাম কোনো উন্নতি নেই। ওখানে আমাদের বিধায়কের, তিনি সমতলের থেকে বিধায়ক, তার নাম করছেন, বলছেন উনি লাইট লাগিয়ে দিয়ে গেছিলেন, উনি কিছু ব্যবস্থা করেছিলেন। আগে নরবুলা সাহেব করেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হয়েছিল, বাকি কোনো সময় হয়নি। এই যে জায়গাটা, এইটা কিন্তু আমরা আন্দোলনের মধ্যে তুলে ধরছি। যেমন পাসপোর্ট অফিসের সামনে আমরা বিক্ষোভ করেছি, কোন দল করেনি। সাধারণ মানুষ হ্যারাস হচ্ছিলেন পাসপোর্টের জন্য, যারা বাইরে পড়তে যান তারা পাসপোর্ট পাচ্ছিলেন না, চিকিৎসার জন্য যান, ব্যবসার জন্য যান, বেড়াতে যান, আত্মীয় থাকে যান। যেদিনই আমরা করলাম, তারপরের দিনই এনআইএ, তারপরের দিন একজন পুলিশের লোক অ্যারেস্ট হল। আমাদের প্রশ্নটা এটা, আমরা রাস্তায়ও আছি। বাংলার মানুষের, উত্তরবঙ্গের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীকের নাম কংগ্রেস। বাবা মা যেমন ছেলের ওপরে অনেক দাবি রাখেন, সেই দাবি পূরণ না হলে অভিমান হয়, ঠিক ছেলে মেয়ে বাবার ওপরে অনেক দাবি থাকে, সেটাও পূরণ না হলে অভিমান হয়। কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের যে যোগসূত্র, তারা ভাবছেন কংগ্রেস ছাড়া পশ্চিম বাংলার কোনো ডেভেলপমেন্ট হবে না, পশ্চিম বাংলার আইন শৃঙ্খলার কোনো ঠিক হবে না। আজকে আপনাদের বলুন, পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা, প্রথম দিন আমি সভাপতি হয়ে বলেছিলাম, পরিযায়ী শ্রমিক, বেকার ভাইদের চাকরির জন্য রাজ্য সরকার যদি কোনো শিল্প করতে মাত্রায় তাকে সমর্থন করবে। কিন্তু দলের নেতারা
যারা কাটমানি চাইবেন, যারা ইনভেস্ট করতে আসবে, তারা কি করে ইনভেস্ট করবেন? প্লাস আইন শৃঙ্খলা যদি রাজ্যের বিষয়, আইন শৃঙ্খলা হচ্ছে স্টেট সাবজেক্ট, কিন্তু আইন শৃঙ্খলা ঠিক না হলে যারা ইনভেস্টার ইনভেস্ট করতে চান তারা টাকা কিভাবে ইনভেস্ট করবেন? কারণ তাদের যারা সিও ম্যানেজমেন্টের লোক এসে এখানে থাকবেন, তাদের মেয়েরা এখানে পড়তে যাবেন, ছেলেরা পড়তে যাবেন। সেই মেয়েদের ওপরে যদি আরজি করের মতো ঘটনা ঘটে, তাহলে সে জায়গায় তারা কি করে সুনিশ্চিত হবেন যে এখানে আমরা মানি ইনভেস্ট করে শিল্প হবে? 2014 থেকে আজ পর্যন্ত একটা ভারী শিল্প ভারতবর্ষে হয়নি। পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, পাহাড় থেকে একেবারে শিলিগুড়ির সমতল, দিস ইজ দ্য গেটওয়ে। এই জায়গায় আপনি আজকে ভাবুন, কেন আলাদাভাবে প্রজেক্ট করা হচ্ছে না? কেন আজ পর্যন্ত সরকার ভাবলো না যে এখান থেকে হেলিকপ্টার করে পাহাড়ে পৌঁছানো যায়? পর্যটকদের আলাদাভাবে গ্রিন করিডোর করা যায়, পানীয় জলের ব্যবস্থা করা যায়, কোন রকম ব্যবস্থার কথা ভাবা হয়নি। সমস্ত সম্প্রদায় আছে, শুধু একের সঙ্গে অন্যের বিভেদের ব্যাপার হয়েছে। ডেভেলপমেন্ট না হলে মানুষ তখন দেখবেন, আপনার ছেলে বা মেয়ে বাড়িতে যদি সঠিকভাবে যত্ন না পায়, সে তখন বলবে আমি হোস্টেলে চলে যেতে চাই, কিংবা আমি বাইরে খেয়ে এসেছি, বাড়িতে যদি ভালোভাবে খাবার না পায়। তো আমাদের যারা নাগরিক আছেন তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? কংগ্রেস করেছিল পাহাড়ে 6 শিডিউল, জিটিএ। নতুন কোন পন্থার কথা বলুন না, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিক যেটা আমরা স্পেসিফিক করেছি। বিজেপি এন্ড তৃণমূল কেউ করতে পারে। অতএব অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া কিছু নয়। তাই আমরা মনে করেছি যে কোনো আন্দোলনের রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর এটা কিভাবে প্রয়োজন? এটা প্রয়োজন একটাই, রাহুল গান্ধী যে কথাটা বলছেন, একটা মোটা বই আমাদের রক্ষা করতে পারে ভারতবর্ষকে। সেই বইটা আজকে সমস্ত ধর্মগ্রন্থকে রক্ষা করছে, সমস্ত সম্প্রদায়কে রক্ষা করছে। সেই মোটা বইটাকে এরা ধ্বংস করে দিতে চায়। সেই বইটা আপনিও যখন থাকবেন না, আপনার ছেলে যাতে আপনার ভাইয়ের দ্বারা, প্রতিবেশীর দ্বারা সুরক্ষিত থাকে, সেই দায়িত্বটাও কিন্তু ওই মোটা বইটার, যে বইটার নাম ভারতবর্ষের সংবিধান। সেই বইটার 3টি আর্টিকেল খুব ইম্পর্টেন্ট ফর দি কমন পিপল। আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21। প্রথম হচ্ছে আর্টিকেল 14, যে সমতা, আপনার সঙ্গে আমার যাতে ফারাক বেশি না হয়। দেশে জাত কি, ধর্ম কি, একটাই। আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি একটা আলাদা জাত, আমার কাছে টাকা নেই, আমি আলাদা জাত। এর বাইরে কোনো জাত নেই। এই জায়গাটাই কংগ্রেস আগামী দিনে রাস্তায় দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে, উত্তরবঙ্গ মানুষের কাছে তুলে ধরতে চায়। তার কারণ এখানকার সব থেকে যেটা চালিকা শক্তি, আপনার দেহের যে ধমনী আছে তার ভেতর দিয়ে যে রক্ত সঞ্চালিত হয়, তা হলো চা শিল্প, তা হলো উত্তরবঙ্গের পর্যটন। এইগুলোকে রক্ষা করতে গেলে সার্বিকভাবে উত্তরবঙ্গের আলাদা প্রজেক্ট চাই। আর সেটা যখন হয় না, তখন কিন্তু কংগ্রেস মনে করেছে নতুন ভাবে, আমার আগের যারা ছিলেন তারা যে আন্দোলন যেখান থেকে ছেড়ে দিয়ে গেছেন, সেখান থেকে আমরা নতুন ভাবে আমাদের নেতা যারা সামনে বসে আছেন, যাদের নেতৃত্বে আমি করেছি, হতে পারি আমি আজকে সভাপতি, কোন চেয়ার বা পজিশনটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো একটা পার্টির তার কর্মসূচি, তার এজেন্ডা, এবং সেই এজেন্ডার উপরে নির্ভর করেই কিন্তু আগামী দিনে আমরা রাহুল গান্ধীর যে স্বপ্ন, কেন রাহুল গান্ধী বারে বারে কাস্ট সেন্সাসের কথা বলছেন? এ কারণেই বলছেন, আর্টিকেল 14, আমি নিচের দিকে আছি, আমাকে একই জায়গায় তুলতে হবে। আপনারা বাড়িতে ছেলে মেয়েদের টিউশনের ব্যবস্থা করেন, কেন করেন? ইংরেজিটাই ভালো, অঙ্কতে খারাপ, অঙ্কতে ওকে যদি একটু বেশি ব্যাকআপ দেওয়া যায়, স্কুলের মাস্টারমশাই যাতে পড়ায়। আজকে ভাবুন তো, স্কুলগুলোর কত ফিস, সরকারি স্কুলগুলোর কি অবস্থা, আর বাকি স্কুলগুলো একটা ক্লাস 1 কেজি পড়াতে গেলে কি অবস্থা। কোন জায়গায় আজকে আপনি ভাবতে পারেন করাপশন আজ আছে কাল থাকবে না, কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে কালি পড়লো, খাদ্যের উপরে যে কালি পড়লো, হেলথ সেক্টরের উপরে যে কালি পড়লো, যে ডাক্তারকে আপনি দেখাতে যাবেন সে ডাক্তার 18 পেয়েছিল, 88 হয়ে গেল কিনা আপনি জানেন না। এই যে বিষয়,
এটাই কিন্তু বাংলার মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই। আমরা ব্যক্তিগতভাবে কাউকে কোনো আক্রমণ করতে চাই না, কিন্তু আমরা বলতে চাই দে হ্যাভ নো ক্যাপাসিটি টু রান দ্য গভর্নমেন্ট, এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। সেই কারণেই আমি প্রত্যেকটি জায়গায় যাচ্ছি, আমাদের মানুষের কর্মসূচিটি রাস্তায় নিয়ে আসছি। তারই অঙ্গ হিসাবে দার্জিলিং এ যাওয়া, এবং আজকে আমাদের নেতারা বলেছেন শঙ্কর বাবুরও পাহাড়ে যাওয়ার কথা ছিল। আমি বললাম আপনি এই জায়গাটা করুন, জাস্ট ওখানে আমি প্রথমবার যাচ্ছি, আমি কথা বলে আসি। তাই উনি যাননি, উনি বলে দিয়েছিলেন সমস্ত জায়গায় করে। আজকে এখানে আপনাদের সঙ্গে এই মিটের পর আমরা আমাদের সমস্ত যে র্যাঙ্ক এন্ড ফাইল আছেন, নেতৃত্ব আছেন, তাদের সঙ্গে আমরা মিলিত হব। আমাদের একে অপরের মধ্যে এক্সচেঞ্জ হবে, আমরা জানার চেষ্টা করব। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে ডাক্তারবাবু কিংবা লয়ার কি জানতে চান, সমস্যা কোথায়, তারপরেই লয়ার প্লিড করেন যে কেমন কিভাবে হবে, ডাক্তারবাবু তারপরেই মেডিসিন প্রেসক্রাইব করেন। তো আমরা চাইছি কংগ্রেসটাকে শক্তিশালী করলে বাংলার মানুষের যে চাহিদা, এটাই হাউ টু রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড দ্য কংগ্রেস অর্গানাইজেশন, স্ট্রেনথেন কেমন ভাবে হবে, এবং হাউ টু মোটিভেট দ্য কমন পিপল ইন আওয়ার স্টেট ইন ফেভার অফ কংগ্রেস। তার কারণ তাদের মনে হয়েছে কংগ্রেসটা শক্তিশালী না হলে তাহলে কিন্তু আমার ছেলেটা সুরক্ষিত থাকবে না। সে কি লিখবে, কি খাবে, কি পড়বে, সে কি গাইবে, এটা অন্যের দ্বারা গাইডেড হবে, নিজের স্বাধীন চিন্তায় সে এটা করতে পারবে না। আর সেই কারণেই সবাই কংগ্রেসকে চাইছে আমরা সমবেতভাবে অল টুগেদার। আমাদের অনেক আমরা দুর্বল, এটা অস্বীকার করে লাভ নেই। বিধানসভায় আমাদের প্রতিনিধি নেই, কারণ বাইনারি পলিটিক্সের একটা ব্যাড এফেক্ট এবং ধর্মীয় ভাবাবেগকে তাড়না করে দিয়ে। আপনাদের কাছে বলি, যেদিন আপনি উপোস করেন, উপোসের আগে পর্যন্ত মাকে জিজ্ঞেস করেন না, বাড়িতে জিজ্ঞেস করেন না যে কি রান্না হয়েছে, কি খাবো। যেই উপোস কেটে যায় পুষ্পাঞ্জলি দিয়ে দেন, তখন কিন্তু খাবারের চাহিদা হয়। তো মানুষকে এইভাবে বোকা বানিয়ে রাখার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধেই কিন্তু মানুষকে সজাগ করতে হবে। কারণ 45 বছরের সব থেকে বেশি বেকার। আমি চাই পশ্চিমবাংলায় শিল্প হোক, পরিযায়ী শ্রমিকরা তাতে যাতে আর না বাড়ে। প্রথম কথা হচ্ছে ভালো করে আমাদের ছেলেদের চাকরির ব্যবস্থা, সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। কোথায় মেক ইন ইন্ডিয়া, কোথায় স্টার্ট আপ ইন্ডিয়া, কোনো কিছুই দেখা যাচ্ছে না, ব্যাংক থেকে লোন হচ্ছে না। এই জায়গাটাতেই আমরা অ্যাড্রেস করে মানুষের কাছে যেতে চাই। এবং দুর্নীতির বিষয়ে আমাদের প্রশ্ন যে মানুষ সজাগ হন। রাজনৈতিক দল আগে এসে বলতো দুর্নীতি হয়েছে, আপনারা সজাগ হন, মিছিল মিটিং আপনারাও বলতেন, রাজনৈতিক দলের কর্মসূচি নেই। কিন্তু আজ তো আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশের বাড়িটা সিজ হচ্ছে। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै SIP में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero.
Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी पहिलो पुरस्कार 1,50,00,000 ग्यारंटेड पुरस्कार टिकट को मूल्य 200 रुपया पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकटबाट